মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। বইটির স্বত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বড় দেরি করেছেন জ্ঞানী গালব। এমন নির্মম কথা বিশ্বাস করতে পারছি না আমি, রাজা যযাতি। বলুন, গালবের হৃদয়হীন জীবনের সকল স্বপ্ন তৃষ্ণায় ভরে দিয়ে কোথায় গিয়েছে সেই নারী? কার কণ্ঠে বরমালা দান করেছে আমার মাধবী? তপস্বিনী হয়েছে মাধবী। মির্চি টাইমস অফ পুরাণে আপনাকে স্বাগত। শুনছেন সুবোধ ঘোষের ভারত প্রেম কথা। প্রায় ৭০ বছর আগে প্রখ্যাত সাংবাদিক ও সাহিত্যিক সুবোধ ঘোষ মহাভারতের ২০টি প্রেম কাহিনী নতুন করে সংকলন করেছিলেন বাংলা সাহিত্যের আধুনিক ধ্রুপদী লেখা ভারত প্রেম কথায়। পাঠকের অকুণ্ঠ ভালোবাসা আজও সুবোধ ঘোষের এই সৃষ্টিকে অমর করে রেখেছে। মির্চি টাইমস অফ পুরাণে আজকের নিবেদন ভারত প্রেম কথার একাদশ কাহিনী গালব ও মাধবী। নাট্যরূপ শুদ্ধ সত্য দাশগুপ্ত। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়। পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য। প্রযোজনা ভিজুয়াল অডিও। মহাভারতের মহাযুদ্ধ ঠেকানোর একটা শেষ চেষ্টা হয়েছিল, যেমনটা নিয়ম। ছোট বড় যাই হোক, যুদ্ধ শুরুর আগে শেষ একবার সন্ধির প্রস্তাব পাঠানো হয় শত্রুর কাছে। তেমনই হয়েছিল কৌরব পক্ষ এবং পাণ্ডব পক্ষ দুপক্ষ থেকেই। কৌরব পক্ষের এই দায়িত্ব পালন করেছিলেন বিদুর। শ্রীকৃষ্ণ পাণ্ডবদের হয়ে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। কারণ ছিল প্রিয় বান্ধবী দ্রৌপদীর কাছে করা তাঁর অঙ্গীকার। পাণ্ডবদের হয়ে এই কাজটাই করতে গিয়েছিলেন শ্রীকৃষ্ণ স্বয়ং, এবং হস্তিনাপুরে রাত কাটিয়েছিলেন বিদুরের বাড়িতে। সন্ধির প্রস্তাব রেখেছিলেন তিনি হস্তিনাপুরের রাজসভায় মহারাজ ধৃতরাষ্ট্রের কাছে। সেই সভায় হস্তিনাপুরের সকল রথী মহারথীদের সঙ্গে উপস্থিত ছিলেন কৌরব পক্ষের সমর্থক সকল রাজাও, আর ছিলেন স্বর্গের দেবতারা এবং ঋষিরা। সভায় যুদ্ধের জেদ ধরে বসেছিলেন দুর্যোধন। আত্মবিশ্বাসী ছিলেন তাঁর পক্ষই জিতবে। তাঁর আত্মবিশ্বাস দম্ভে পরিণত হয়েছিল। তাকে যুদ্ধ থেকে নিরস্ত করার চেষ্টা করেছিল অনেকেই। তাদের মধ্যে ছিলেন মহর্ষি নারদ। মহর্ষি নারদ শুনিয়েছিলেন একটি কাহিনী, হস্তিনাপুর রাজবংশের আদি পুরুষদের নিয়ে সেই কাহিনী। মহাভারতে দম্ভ ভাঙার সেই কাহিনী সাহিত্যিক সুবোধ ঘোষের কলমে হয়ে উঠল প্রেমের কাহিনী। মহাভারতের যে ২০টি কাহিনী নিয়ে তিনি সৃষ্টি করেছেন, তাঁর কালজয়ী গ্রন্থ ভারত প্রেম কথা তার একাদশ কাহিনী এটি। এই কাহিনীটি তিনি সংগ্রহ করেছেন উদ্যোগ পর্বের ১১৫ নম্বর অধ্যায় থেকে। কাহিনী শুরুর আগে কাহিনীর ঘটনার সূত্রপাতের কিছু কথা সরাসরি মহাভারত থেকে। মহারিষি বিশ্বামিত্রের শিষ্য ছিলেন গালব। তিনি ঋষি, তিনি জ্ঞানী। মহারিষি বিশ্বামিত্রের গুরুদক্ষিণার বিশেষ বাসনা কোনো দিনই ছিল না, তেমনটাই বলে মহাভারত। কিন্তু শিক্ষার শেষে ঋষি গালব গুরুকে দক্ষিণা দেবার জন্য অস্থির হয়ে পড়েন। কিন্তু গুরুদেব, আপনিই বলেছেন গুরু দক্ষিণা ছাড়া গুরুর দেওয়া শিক্ষায় শিষ্যের অধিকার জন্মায় না। তেমনই বলে শাস্ত্রে বৎস গালব। তাহলে আপনি গুরু দক্ষিণা নিতে চাইছেন না কেন? আমার এই আশ্রমে থাকার সময় তুমি আমার যে সেবা করেছ তাতেই আমি তুষ্ট। এর অতিরিক্ত কিছুতে আমার রুচি নেই। আপনার আশ্রমে থাকার সময় আপনার যে সেবা আমি করেছি, সে তো প্রতি শিষ্যের কর্তব্য গুরুদেব।
আমি আমার কর্তব্য পালন করেছি মাত্র। তোমার কাছে যেটা কর্তব্য মনে হচ্ছে সেটাই আমার কাছে দক্ষিণা বৎস। সেটা কি করে সম্ভব গুরুদেব? নীতি অনুযায়ী কর্তব্য আর দক্ষিণা যে এক নয়। গুরু দক্ষিণা কর্তব্য, কিন্তু সকল কর্তব্য গুরু দক্ষিণা নয়। তেমনই তো শিক্ষা দিয়েছেন আপনি। আপনার শিক্ষা তো ভুল হতে পারে না। তাহলে আমার দেওয়া শিক্ষা অনুযায়ী কোনটা ঠিক বলে মনে হয় তোমার? আমি মনে করি আপনার গুরু দক্ষিণা চাওয়া উচিত আমার কাছে। কেন? না হলে যে আমার শিক্ষা সম্পূর্ণ হবে না গুরুদেব। আপনার দেওয়া শিক্ষায় আমার কোনো অধিকার জন্মাবে না। আমার নামের আগে জ্ঞানী উপাধি যোগ হবে না। হলেও সার্থক হবে না সেই উপাধি। শিষ্যের এই ব্যবহারে গুরু বিশ্বামিত্র অনুভব করেন শিষ্যকে তার একটি শিক্ষা দেওয়া বাকি রয়ে গেছে। শিষ্যের মন থেকে দম্ভ অপসারণ করে তাকে বিনয়ী করে তোলা হয়ে ওঠেনি। সুতরাং সেই দম্ভকে চূর্ণ করতে তিনি প্রায় এক অসাধ্য গুরুদক্ষিণা চেয়ে বসেন। ঋষি বিশ্বামিত্রের জন্ম আসলে ক্ষত্রিয় পরিবারে। তার পরিবার কান্যকুব্জে রাজত্ব করত। গাধী রাজবংশ হিসেবে প্রসিদ্ধ ছিল এই বংশ। বিশ্বামিত্রও একসময় রাজার সিংহাসনে বসেছেন। পরে তিনি রাজসিংহাসন ছেড়ে কঠোর তপস্যা করে ঋষি হন। একসময় গাধী রাজকন্যা সত্যবতীর পানি প্রার্থনা করেন রাজা ঋচিক। গাধীরাজ শর্ত দেন, যদি চাঁদের মতো শুভ্র এবং একটি কান কালো এমন 1000 ঘোড়া রাজা ঋচিক কন্যাপণ দেন, তবেই তিনি সত্যবতীকে তুলে দেবেন রাজা ঋচিকের হাতে। রাজা ঋচিক এমন 1000 ঘোড়া দিয়েছিলেন কন্যাপণ। ঋচিক এই ঘোড়াগুলি পেয়েছিলেন বরুণের কাছ থেকে। গাধীরাজ পুণ্ডরিক যজ্ঞের সময় সেই সব ঘোড়া দান করেছিলেন মিশ্র জাতির জনগণের মধ্যে। দুর্লভ প্রজাতির সেই 1000 ঘোড়ার মধ্য থেকে 800 ঘোড়া গুরুদক্ষিণা চেয়ে বসেন ঋষি বিশ্বামিত্র শিষ্য গালবের কাছে। ঋষি গালব গুরুর দক্ষিণা সংগ্রহ করার জন্য উপস্থিত হন কুরুবংশের আদি পুরুষ মহারাজা যজাতির রাজসভায়। কাহিনীর পরের অংশ সাহিত্যিক সুবোধ ঘোষের কলম থেকে। হাজার যজ্ঞের অনুষ্ঠান করছেন এবং কয়েক হাজার প্রার্থীকে গরু, ভূমি, সোনা ও শস্য দান করছেন রাজা যজাতি। তার কাছে দানই হল মান পাওয়ার একমাত্র ব্রত এবং মানই হল মানব জীবনের একমাত্র পুণ্য। পুণ্যের প্রয়োজন হয়েছে রাজা যজাতির, কারণ তিনি সেই সব মহান রাজাদের মধ্যে স্থান পেতে চান যারা পুণ্য বলে স্বর্গে থাকার অনুমতি পেয়েছেন। এই আকাঙ্ক্ষাই তার জীবনের একমাত্র স্বপ্ন। কিন্তু কবে এই স্বপ্ন সফল হবে? ঐশ্বর্য ক্ষয় হয়ে গিয়েছে অনেক, কিন্তু ক্ষয় হয়নি তার আরো দান করবার লোভ। কোষাগার শূন্য হয়ে এসেছে, কিন্তু এখনো শূন্য হয়নি তার আরো মান লাভের লোভ। কারণ দানের গর্বে ও গৌরবে তিনি সব মহান রাজার মহিমা নষ্ট করে দিতে চান। স্বর্গে স্থান পাওয়া মহান রাজাদের মধ্যে একজন সাধারণ হয়ে নয়, অসাধারণ হয়ে, প্রধান হয়ে এবং শ্রেষ্ঠ হয়েই তিনি স্থান পাওয়ার সংকল্প করেছেন। আর তাই সবচেয়ে বেশি পুণ্যবল সঞ্চয়ের প্রতীক্ষায় রয়েছেন রাজা যজাতি। প্রতিদিনের মতো সেদিনও সভায় বসেছিলেন রাজা যজাতি। সভায় প্রথমে আসেন এক তপস্বী। রাজা যজাতি কয়েকটি তামার মুদ্রা হাতে তুলে নিয়ে তপস্বীকে দান করবার জন্য বলেন, দান গ্রহণ করুন ঋষিবর। রাজা যজাতি, আমি বিষয়ী নই, তাই মুদ্রার কোনো প্রয়োজন নেই আমার। তবে আপনাকে ভূমি দান করি, দানপত্র লিখে দিই। আমি তো গৃহী নই রাজা, তাই আমার কোনো ভূমিরও প্রয়োজন নেই। তবে এগিয়ে আসুন ঋষিবর, আপনার ওই মলিন বস্ত্রের আঁচল মেলে ধরুন আমার সামনে। আপনাকে শস্য দান করি। শস্য? শস্য দান করতে চান?
শস্যেরও কোনো প্রয়োজন নেই আমার, কারণ আমি ক্ষুধার্ত নই। তবে তবে কি চান আপনি বলুন, আপনাকে কি দান করব? রাজা যযাতি, আসলে আমি আপনাকে একটি নীতির কথা মনে করিয়ে দিতে এসেছি। যদি শোনেন তবেই আমার প্রতি অনেক অনুগ্রহ করা হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলুন ঋষিবর। পুণ্য অর্জন, পুণ্য অর্জন জীবনের একটি লক্ষ্য, কোনো সন্দেহ নেই। কিন্তু মনে রাখবেন, সেই লক্ষ্যে পৌঁছনোর পথটিও পুণ্যময় হওয়া চাই। আমি ঠিক বুঝলাম না। মহান এবং পবিত্র পথ ছাড়া পুণ্যলাভ হয় না রাজা। সম্মানের পথে সম্মান লাভ হয়, না হলে হয় না। কেন হয় না? যেমন মোষের শিঙের আঘাতে ফুল ফোটে না, তা ফোটে শুধুমাত্র বসন্তের বাতাসের স্পর্শে। যেমন ব্যাধের জ্বালানো আগুনের আলোয় পাখি জাগে না, জাগে নতুন সূর্যের আলোয়। তেমনি শুনলাম ঋষিবর। মহারাজ যযাতি, এইটুকুই মনে রাখবেন। আপনি বনে বাস করেন, আপনার নীতি আপনার কাছে সত্য। রাজা যযাতির এমন নীতির প্রয়োজন নেই। সংকল্প যে কোনো পথে সিদ্ধ করাই রাজার ধর্ম। যদি একটি তীরের আঘাতে হত্যা করে হাতির মাথার গজমতি লাভ করা যায়, তবে কোন মূর্খ 100 বছর অপেক্ষা করবে? কবে কোন পূর্বাষাঢ়া নক্ষত্রের আলোয় সে মুক্ত নিজে থেকে খসে পড়বে? এক মুঠো ধুলো ছুঁড়ে সাপের চোখ অন্ধ করে যদি তার ফণার মণি ছিনিয়ে নেওয়া যায়, তবে 100 বছর ধরে নাগ পূজা করার কি সার্থকতা? তপস্বী কোনো উত্তর দেন না, উত্তর দেওয়ার প্রয়োজনও মনে করেন না। রাজসভা ছেড়ে চলে যান তিনি। ততক্ষণে আর একজন ঋষি এসে দাঁড়িয়েছেন রাজসভায়, বিশ্বামিত্র শিষ্য গালব। মহারাজ যযাতি ঋষি গালবের প্রার্থনা শুনতে আগ্রহী হন। কি চান আপনি ঋষি? আমি অর্থ চাই। আসুন, আপনাকে আমি 100 মুদ্রা দান করি, গ্রহণ করুন ঋষি। ওই সামান্য অর্থে আমার প্রয়োজন মিটবে না রাজা যযাতি। তাহলে আপনার কি পরিমাণ অর্থের প্রয়োজন? চাঁদের মতো সাদা এবং একটি কান কালো এমন 800 ঘোড়া সংগ্রহ করতে হলে যে পরিমাণ অর্থের প্রয়োজন, তাই আমাকে দান করুন। অপরিচিত ঋষির কথায় মলিন হয়ে ওঠে রাজা যযাতির মুখ। তার কোষাগার শূন্য করেও যে 800 এমন ঘোড়া কেনা সম্ভব নয়। কৌতূহল জাগে তার মনে, কে এই ঋষি? কেনই বা এমন অস্বাভাবিক তার চাহিদা? রাজা যযাতি ঋষির পরিচয় জানতে চান। ঋষি জানান, তিনি মহাঋষি বিশ্বামিত্র শিষ্য গালব। গুরুদক্ষিণা দেবার জন্যই এমন অস্বাভাবিক তাঁর চাহিদা। রাজা যযাতি অবাক হয়ে বলেন, কি দারুণ দক্ষিণা! গুরু আপনার উপর নির্দয় হয়েছেন ঋষি, কিন্তু যিনি একটিমাত্র প্রণামেই তুষ্ট, তিনি এমন অসম্ভব গুরু দক্ষিণা চাইলেন। অবাক লাগছে আমার। বিস্মিত হওয়ার কিছু নেই রাজন। আমার গুরুদক্ষিণা দানের জেদ দেখেই তিনি এমন গুরুদক্ষিণা চেয়েছেন। কিন্তু ঋষিবর, আমার পক্ষে তো আপনার চাহিদা পূরণ অসাধ্য। একমাত্র ধনপতি কুবের আপনার চাহিদা মেটাতে পারে। বড় আশা করে এসেছিলাম আপনার কাছে রাজন। শুনেছিলাম আপনি দানের গৌরবে স্বর্গলোকে স্থান পাওয়ার জন্য সংকল্প করেছেন। ঠিকই শুনেছেন ঋষি গালব। এই সংকল্পই আমার জীবনের স্বপ্ন। আপনার এই স্বপ্ন সফল করার সুযোগ এনেছিলাম আমি রাজা যযাতি। বিশ্বামিত্রের শিষ্য গালবের প্রার্থনা আপনি পূর্ণ করতে যদি পারেন, তবে আপনার খ্যাতি সকল দানীর খ্যাতি ম্লান করে দেবে। আপনি মানি শ্রেষ্ঠ হতে পারবেন। আপনি স্বর্গলোকের সকল রাজর্ষির মধ্যে শ্রেষ্ঠ আসন লাভ করতে পারবেন।
স্বর্গলোকের শ্রেষ্ঠ আসন পাওয়ার এমন সুযোগ হাতছাড়া করতে চান না রাজা যযাতি। কিন্তু কি করবেন তিনি? তাঁর যে এমন দান দেবার মতো সামর্থ্য নেই। কিছুক্ষণ চিন্তা করেন রাজা যযাতি। হঠাৎ আশার আলো জাগে তার মনে। ঋষি গালবকে অপেক্ষা করতে বলে তিনি প্রাসাদের অন্দরমহলে চলে যান। ঋষি গালব অপেক্ষা করতে থাকেন সভায়। মনে মনে খুশি হন। গুরুদক্ষিণা দেওয়া আর শুধুই সময়ের অপেক্ষা, আর তারপরেই তিনি মুক্ত। হঠাৎ স্নিগ্ধ এক গন্ধ পান তিনি। চঞ্চল হয়ে ওঠে মন, চিন্তায় পড়ে বাধা। চোখ তুলে স্তব্ধ হয়ে যান ঋষি। মহারাজ যযাতির সঙ্গে এক কুমারী কন্যা। কেউ ঋষি গালব, আমার এই একটিমাত্র রত্ন আছে, আমার কন্যা মাধবী। এই রত্ন ছাড়া আপনাকে দান করার মতো আর কোনো রত্ন নেই। রত্ন? এ কেমন রসিকতা মহারাজ? আমি আপনার কাছে এসেছি দায় মুক্ত হতে, আর আপনি কিনা আমাকে আরো দায়বদ্ধ করতে চাইছেন। আপনি সম্ভবত ভুল বুঝছেন জ্ঞানী শ্রেষ্ঠ গালব। মহারাজ যযাতি, আপনার কন্যায় আমার কোন প্রয়োজনটা মিটবে বলতে পারেন? আপনার সন্তুষ্টি। তুষ্ট হতে পারেন না ঋষি। যযাতি কন্যা মাধবী জ্ঞানী ঋষি গালবকে প্রণাম করে। তার স্পর্শে ক্ষণিকের জন্য হলেও ঋষি গালবের দেহ মন শিহরিত হয়ে ওঠে। কিন্তু নিজেকে সামলে নেন তিনি। এক বর্বর শর্ত দিয়ে বসেন। আপনার কন্যা কি আমাকে ৮০০ ঘোড়া ক্রয় করার মতো উপযুক্ত অর্থ সংগ্রহ করে দিতে পারবে? আমার বিশ্বাস পারবে। পিতা! হ্যাঁ ঋষি গালব, আপনার কামধেনু হবে আমার এই কন্যা। আজ থেকে ওর ওপর আপনার অধিকার। আপনার ইচ্ছা পূর্ণ হলে আপনি ওকে ফেরত দিয়ে যাবেন। বরং চমকে ওঠে মাধবী। নিজেকেই প্রশ্ন করে সে, তাহলে কি পিতা ওই সুন্দর ঋষিপুত্রের সঙ্গে তার বিবাহের জন্য তাকে নিয়ে আসেনি এই রাজসভায়? কন্যা সম্প্রদান নয়, বস্তু দান করতে এনেছিলেন তাকে। তাকে ব্যবহার করার জন্য তুলে দিচ্ছেন ঋষিপুত্রের হাতে। প্রয়োজন শেষ হলে পিতার কাছে ফেরত দিয়ে যাবে তাকে ওই ঋষি। ধিক্কার জানাতে ইচ্ছে করছে মাধবীর। পিতাকে নয়, ওই ঋষিকেও নয়, নিজের মনকে। হায় রে মন, কেন তবে প্রথম দেখাতেই স্বপ্ন বুনতে শুরু করেছিল সে ওই সুন্দর ঋষির সঙ্গে এক সুখী সংসারের স্বপ্ন? কাশীশ্বর দেবদাসের প্রমোদ উদ্যানের কুটিরের সামনে দাঁড়িয়ে দূরে চেয়ে থাকে মাধবী। দূরে সূর্যের আলোয় ঝলমল করছে কাশীশ্বরের প্রাসাদ। ঋষি গালব তাঁকে নিয়ে এসেছেন এখানে। রয়েছেন তারা কাশীশ্বরের আতিথ্যে। পিতাকে সাক্ষী রেখে ঋষি গালবকে প্রতিশ্রুতি দিয়েছিল মাধবী, গুরুদক্ষিণার সামগ্রী অথবা মূল্য সংগ্রহের ক্ষেত্রে ঋষি গালবের সহায়িকা হবে সে। আর জানিয়েছিল এক আশীর্বাদের কথা। কোনো এক ব্রহ্মজ্ঞানী মাধবীকে আশীর্বাদ করেছিলেন, সন্তান প্রসবের পরে সে ফিরে পাবে নিজের কৌমারিত্ব। আর কিছুই জানে না মাধবী। ভেবে পায় না সে তার এই প্রতিশ্রুতি এবং আশীর্বাদ কার জন্য? তার নিজের, মহারাজা যযাতির, নাকি ঋষি গালবের জন্য? নিঃসংকোচে কি করে সে ঘর ছেড়েছে ঋষি গালবের সঙ্গে? শুধুই কি পিতার কথায়, নাকি ঋষির ওপর ভরসায়? গালব ও মাধবী, একজনের হৃদয়ে শুধু অর্থের প্রার্থনা এবং আর একজনের জীবন অর্থ সংগ্রহে সহায়তার প্রতিশ্রুতি মাত্র। এছাড়া দুজনের মধ্যে আর কোনো সম্পর্ক নেই, এই মাত্র পরস্পরের বন্ধন। তবু যখন গালব ও মাধবী, এক তরুণ ঋষি আর এক যুবতী, প্রমোদ উদ্যানের কুটিরের সামনে দাঁড়িয়ে থাকে, তখন উদ্যানের ফুলের গন্ধে হঠাৎ মাদকতা লাগে। ফুল দুলে ওঠে, মৌমাছির স্পর্শে শিহরণ জাগে ফুলে।
একমাত্র কোনো শিহরণ জাগে না ঋষি গালবের মনে। ভুল করেন না গালব। মাধবীকে মনে করিয়ে দেন তিনি। শোনো যজাতি কন্যা, বলুন। আমার গুরুদক্ষিণার জন্য প্রয়োজন সেই ঘোড়ার সন্ধান পেয়েছি। কোথায় আছে? এই কাশীশ্বর দিবদাসের ভবনে এমন 200 ঘোড়া আছে, অথচ আমার গুরুদক্ষিণার জন্য প্রয়োজন 800। আর 600? 200 আছে অযোধ্যাপতি হর্ষেশ্বর ভবনে। আর 400? ভোজরাজ উশিনরের ভবনে 200 আছে। আর 200? ত্রিভুবনে কোথাও নেই। দুঃসংবাদ পেয়েছি, বিতস্তার জলে ডুবে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে এই দুর্লভ ঘোড়ার জাতি। এইবার তোমার কর্তব্য অনুমান করে নাও কুমারী। অনুমান করতে পারছি না ঋষি। মহারাজ দিবদাস, হর্ষস্য আর উশিনরকে তুষ্ট করে আমার গুরুদক্ষিণার সামগ্রী এই 600 ঘোড়া তুমি উপহার স্বরূপ অর্জন করো। অর্জন করব ঋষি, আপনার নির্দেশের অমান্য করব না। কিন্তু তবুও যে আপনার গুরুদক্ষিণার পরিমাণ পূর্ণ হয় না। এই অসম্পূর্ণ পরিমাণের গুরুদক্ষিণায় কেমন করে তুষ্ট হবেন আপনার গুরু বিশ্বামিত্র? গুরু বিশ্বামিত্রকেও তুষ্ট করে দক্ষিণার এই অদেয় অংশের মূল্য পূর্ণ করে দেবার দায় তোমাকেই গ্রহণ করতে হবে, এবং পালন করতেও হবে মাধবী। বুঝতে পেরেছি ঋষি। সত্যি কি বুঝতে পেরেছ তুমি যজাতি কন্যা? কি? পৃথিবীর এই 3 ঐশ্বর্যবান ও 1 পুণ্যবান যদি তুষ্ট হন, তবেই তারা তোমার প্রার্থনা পূর্ণ করবেন। বুঝেছি ঋষি। না, বুঝতে পারোনি তুমি। তোমাকে দেখে আমি বিস্মিত না হয়ে পারছি না। কি এক মিথ্যা আশ্বাসে ও বিশ্বাসে যেন মুগ্ধ হয়েছে তোমার মন। এত শান্ত স্বভাবে ফুটে উঠছে তার প্রতিচ্ছবি। ভুলে যেও না, তোমার পিতা যজাতির নির্দেশে এক প্রতিশ্রুতির কাছে বিক্রি হয়ে গিয়েছে তোমার যুবতী দেহ। লক্ষ্য করেছেন গালব, প্রতিশ্রুতি পূরণের যেন কোনো আগ্রহই নেই মাধবীর। দিন দিন সে যেন আরো উদাস হয়ে যাচ্ছে। কখনো সে লুকিয়ে বসে থাকে গাছের আড়ালে, আবার কখনো ঘুমের মাঝে হঠাৎ জেগে অন্ধকারের মধ্যে অনুভব করেন গালব তার মাথার কাছে দাঁড়িয়ে কে যেন নিজের আঁচল দিয়ে হাওয়া করছিল তাকে। হঠাৎ হারিয়ে গেল। উদ্যানে দাঁড়িয়ে বোঝেন মাধবীর 2টি চোখ তাকেই দেখছে আড়াল থেকে। ঋষি গালবের সংশয় জাগে মনে। মাধবীর আসল আগ্রহ স্বয়ং তিনি নন তো? ভীত, বিরক্ত এবং আরো অস্থির হয়ে ওঠেন গালব। কি চায় মাধবী? ঋষি জ্ঞানী গালবের প্রতিজ্ঞা ভঙ্গ করতে, পিতা যজাতির দান গৌরব নষ্ট করতে চায়, নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করতে চায়। না হলে সম্পর্কহীন এই নারী ঋষির প্রতি প্রেমিকা সুলভ আচরণ করার চেষ্টা কেন করছে? বিরক্ত হয়ে গালব বলেন মাধবীকে, আমি আর অপেক্ষায় থাকতে পারি না মাধবী। প্রতিশ্রুতি পালন করো, তারপর তুমি দায়মুক্ত হয়ে তোমার পিতার কাছে ফিরে যাও। আমিও গুরুদক্ষিণা দান করে আমার গৃহে ফিরে যাই। কেন গালব? কি বলতে চাইছো মাধবী? ভুল করো না মূর্খ নারী। অঙ্গীকার পালন করা ছাড়া আমার সঙ্গে আর কোনো সম্পর্ক স্থাপনের চেষ্টা করো না। নারীর প্রেমের চেয়ে লোক সম্মান আমার কাছে অনেক বেশি মূল্যবান। এমন নির্মম কথা বলো না গালব। তোমার প্রেমিকা মাধবের দিকে একটি মুহূর্তের জন্য মুগ্ধ হয়ে তাকালে তোমার সম্মান নষ্ট হবে না। মাধবী, তোমার শুভাকাঙ্ক্ষী, তোমার কল্যাণকামী, তোমার চরণের স্পর্শের পিপাসু এই মাধবীর জন্য একটু মমতার, একটু লোভ হয় না গালব? ক্ষমা করো কুমারী, এমন লোভে আমার প্রয়োজন নেই। দুঃসাহসী ঋষি, সন্ধ্যার আকাশের ওই সুন্দর চাঁদের দিকে তাকিয়ে বলো দেখি, কোনো প্রয়োজন নেই? না না না, নেই, কোনো প্রয়োজন নেই। বেশ, তবে আজ্ঞা করুন। যাও,
দিবদাসের প্রাসাদে যাও, তিনি তোমারই অপেক্ষা করছেন। আমি যথাবিহিত সংস্কারে ও মন্ত্রে তার কাছে তোমাকে প্রদান করে এসেছি। আমাকে প্রদান করেছেন? হ্যাঁ, প্রদান করবার অধিকার আমার আছে। তোমার পিতা আমাকে এই অধিকার দিয়েছেন। এইভাবে কি একে একে আরো 2 ঐশ্বর্যবান রাজা ও এক পুণ্যবান ঋষির কাছে আমাকে প্রদান করবেন আপনি? হ্যাঁ। আমি কি পণ্য? শুধুই এক যৌবন সামগ্রী? তুমি প্রতিশ্রুতিবদ্ধ। ছি! বার বনিতার মতো এক হতে অন্যজনের কামনার উৎসবের নায়িকা হবার প্রতিশ্রুতি আমি দিইনি ঋষি। এমন আজ্ঞা দেবার কোনো অধিকার আপনার নেই। আমি কোনো অন্যায় আজ্ঞা দিইনি তোমায় নারী। প্রথাগত জীবনের আনন্দ বরণ করবার জন্য প্রস্তুত ও নিযুক্ত হতে বলেছি। প্রথানুকূল জীবন? হ্যাঁ কুমারী। এই কুমারী নারীকে কোন আকাঙ্ক্ষায় গ্রহণ করবেন পৃথিবীর 3 ঐশ্বর্যবান ও এক পুণ্যবান? বিবাহের জন্য। বিবাহ? এ কেমন বিবাহ? অস্থায়ী বিবাহ। এই বিবাহ এক নর ও এক নারীর জীবনে অস্থায়ী মিলনের অঙ্গীকার, যে অঙ্গীকার ব্রতের মতোই পালন হয়ে নির্দিষ্ট কালের শেষে শেষ হয়ে যায়। পরিণয়ের এই রীতিও জগতে প্রচলিত আছে। নির্দিষ্ট কাল শেষে পত্নী আবার কন্যাদশা ফিরে পেয়ে সমাজে কুমারী রূপে স্বীকৃতি পায়। কবে সমাপ্ত হবে আমার এই অস্থায়ী বিবাহের জীবন? যেদিন তুমি এক পুত্র সন্তান উপহার দিতে পারবে সেই দিনই। বাহ, সুন্দর এক বৈধ ব্যভিচারের কথা বলছেন। আমার আর কিছু বলবার নেই। এইবার তুমি তোমার কর্তব্য বুঝে দেখো। বুঝেছি ঋষি। আমার জীবনের 10 মাস ও 10 দিনের এক একটি কষ্টের ফুল আমারই বুক থেকে ছিনিয়ে নিয়ে পৃথিবীর 3 ঐশ্বর্যবান ও এক পুণ্যবান আমাকে আমারই শূন্য সংসারে ফিরিয়ে দেবেন আমার। হ্যাঁ। তারপর তুমি মুক্ত, আর আমিও। তারপর বলো ঋষি, যেদিন স্বাধীন হবে আমার দেহ, আমার হৃদয় ও আমার হাতের বরমালা, সেদিন কোথায় থাকবে তুমি? চমকে ওঠেন ঋষি গালো। মাধবীর প্রশ্নের কোনো উত্তর দিতে পারেন না। তাকিয়ে থাকেন মাধবীর 2 জিজ্ঞাসু চোখের দিকে। ঋষি গালবের স্তব্ধতার মধ্যেই মাধবী খুঁজে পায় নিজের উত্তর। লজ্জায় ঘেন্নায় ঋষি গালবের চোখ থেকে দৃষ্টি সরিয়ে নেয় মাধবী। কেঁদে ফেলে, সময় নেয় সামলাতে। কান্না থামলে ফিরে দেখে ঋষি নেই সামনে। দূরে কুটিরের বাতায়নে দেখা যায় প্রদীপের পাশে ঋষি গালবের স্থিত ছায়া। মধ্যরাত্রি, ভোর হতে অনেক বাকি। স্তব্ধ প্রমোদ উদ্যানে চঞ্চল একমাত্র ঋষি গালবের ঘরের প্রদীপের শিখা। হঠাৎ নুপুরের শব্দে চঞ্চল হয়ে ওঠে উদ্যানের স্তব্ধতা। দেখে অবাক হন গালব। কুমারী মাধবী এসে দাঁড়িয়েছে সামনে, কিন্তু কোনো আশ্রম কন্যার মূর্তি নয়, যেন ইন্দ্রের অপ্সরা উর্বশী নেমে এসেছে ঋষি গালবের কাছে। হঠাৎ হেসে ওঠে মাধবী। চিনতে পারেন কি ঋষি? চিনেছি। এই রত্ন অলঙ্কারে মোরা মাধবীকে বেশি সুন্দর মনে হয় কি? না। বেশি মূল্যবান মনে হয় কি? মনে হয়। আপনারই পায়ে প্রণাম করতে চেয়েছিল যে নারী, তাকে কি এখন বেশি সম্মানীয় মনে হয়? চোখ তুলে তাকান ঋষি, বলুন দেখি, এই নারীকে দেখে লোভ হয় কিনা? আপনার লোভ না হোক, রাজা দিবদাসের হয়েছে। তিনি আজ আমাকে তাঁর রানী রূপে গ্রহণ করবেন। এই অলংকার তাঁরই উপহার। আজ আমার আশ্রয় হবে
রাজা দিবদাসের বৈদুর্য মণি বসানো পালঙ্কে। যেন নিজেরই অজ্ঞাতে চমকে ওঠেন ঋষি গালব এবং মাধবীর মুখের দিকে চোখ তুলে তাকান। অট্টহাসি থেমে যায় মাধবীর। হঠাৎ তীর বেঁধা পাখির মতো যন্ত্রণায় অস্থির হয়ে ওঠে সে, দুহাতে মুখ ঢাকে। গালবের সামনে চোখের জল লুকোবার ব্যর্থ চেষ্টা করে, কিন্তু পারে না। সব লজ্জা, সব ভয়, সব জড়তা বিসর্জন দিয়ে লুটিয়ে পড়ে ঋষি গালবের পায়ের ওপর। একবার লুব্ধ হও ঋষি, মুগ্ধ হও নিমেষের মতো। পিতা যজাতির দান এই কুমারীর ভালোবাসাকে সম্মান করো ঋষি কুমার। এখনো সময় আছে, কথা দাও তুমি, তাহলে এই মুহূর্তে এই রাজরানীর বেশ দিবদাসীর পায়ের কাছে অবহেলা ভরে ছুঁড়ে আসি। তারপরেই ভুবনে শুধু আমরা দুজন। তা হয় না মাধবী। জ্ঞানী গালব তার খ্যাতি নষ্ট করতে পারবে না। গুরুদক্ষিণা দানে অপারগ গালব সারা জীবন অপবাদ নিয়ে বেঁচে থাকতে পারবে না। বেঁচে থাকলেও সে অপবাদের জ্বালা যজাতি কন্যার চুম্বনে শান্ত হবে না। ঠিকই বলেছেন ঋষি, আপনার জীবনের শান্তি ও সম্মান নষ্ট করতে পারি না আমি। প্রেমিকের সুখের জন্য প্রেমিকা মৃত্যুবরণও করে। আমি না হয় কয়েকটি রাত্রির মতো মৃত্যুবরণ করি, আপনি প্রসন্ন হন। বছরের পর বছর কাটে। তিন ঐশ্বর্যবান ও এক পুণ্যবানের সংসারে সুন্দর 4টি পুত্র সন্তান উপহার দিয়ে দায়মুক্ত হয় মাধবী। গুরুঋণ থেকে মুক্তি পেয়ে সসম্মানে ফিরে যায় গালব। জ্ঞানী গালবের কীর্তি দেশে দেশে প্রচারিত হয়। দায়মুক্ত হন যজাতি। জ্ঞানী গালবের মতো ঋষির প্রার্থনা পূর্ণ করে স্বর্গে স্থান পাওয়া রাজাদের মধ্যে শ্রেষ্ঠ আসনটিতে নিজে অধিকার স্থাপন করেন। আর মাধবী ব্যস্ত হয়ে উঠেছেন রাজা যজাতি। আর দেরি করা যাবে না। নিজেকে শ্রেষ্ঠ দানবীর প্রমাণ করা হয়ে গেছে তাঁর। স্বর্গে যাবার জন্য প্রস্তুত হয়েছেন তিনি। শুধু একটি মাত্র কর্তব্য বাকি আছে, তাই পালন করার জন্য আয়োজন করলেন যজাতি। কন্যা মাধবীকে উপযুক্ত পাত্রে সম্প্রদানের জন্য স্বয়ম্বর সভা আহ্বান করলেন। স্বয়ংবর সভা? কোথায় আমি নিজে আর কোথায় বা আমার বর? যার জীবনের কোনো ইচ্ছার সম্মান কেউ দিল না, যার কামনার বরমালা অবাধ অবহেলায় তুচ্ছ করে চলে গিয়েছে জীবনের একমাত্র স্বপ্নের পুরুষ, তার জন্য প্রয়োজন স্বয়ংবর সভা নয়, প্রয়োজন চিতার। ঋণমুক্ত গালব তো ফিরে গেছে। সেই ঋষির জীবনে সম্মান ও শান্তি এসেছে, কিন্তু একবারও কি সেই ঋষির মনে এই প্রশ্ন জাগে, পৃথিবীর আর কারো কাছে তার কোনো ঋণ রয়ে গেল কিনা? সংবাদ শুনে ও আয়োজন দেখে মাধবী চোখের জল মুছতে গিয়েও হেসে ফেলল। রাজাদের প্রাসাদের এবং ঋষির আশ্রমের এক একটি রাতের ঘটনা মনে পড়ে মাধবীর। সহ্য করতে পারে না সে। ছুটে প্রাসাদের বাইরের উদ্যানের কাছে এসে দাঁড়ায়। চোখে পড়ে তারই নিজের হাতে রোপণ করা স্থলপদ্মের গাছটা বড় হয়ে উঠেছে, কিন্তু অযত্নে ফুল ধরেনি এখনো। একটুখানি জল এনে গাছের গোড়ায় দেয় মাধবী। বুঝতে পারে তার কান্না থামছে না। কাকে প্রশ্ন করবে সে? যে তার প্রেমের শান্তি আর সম্মান রক্ষার মোহে যে দুঃসহ ব্রত পালন করেছে, তার কি কোনো মূল্যই নেই? সত্যিই কি ঘৃণ্য হয়ে গিয়েছে সে? প্রাসাদ আর আশ্রমের কামনার ঘরে তার দেহ উপহার দিয়েছে বলে
নইলে মাধবীর আবেদন ভুলে কেমন করে নিশ্চিন্ত মনে দিন কাটাচ্ছে মাধবীর প্রেমের মানুষ সেই তরুণ ঋষি গালব। জগৎ ঘৃণা করুক মাধবীকে, কিন্তু জগতের মধ্যে একজন তো ঘৃণা করতে পারে না, কারণ আর কেউ না জানুক, সেই তো জানে কেন ও কিসের জন্য অদ্ভুত এক অস্থায়ী বিবাহের রীতি বরণ করে মাধবী তার রূপ ও যৌবন 3 রাজা ও এক ঋষির হাতে নিবেদন করতে বাধ্য হয়েছিলেন। যযাতি কন্যার সেই ভয়ঙ্কর আত্মত্যাগের বিনিময়ে মুক্ত হয়েছে যে জ্ঞানী গালব, সেই জ্ঞানী কি আজ যযাতি কন্যাকেই ঘৃণা করে দূরে সরে থাকবে? মাধবীর স্বয়ম্বর সভার সংবাদ কি তিনি এখনো শুনতে পাননি? উদ্যানে দাঁড়িয়ে শুনতে পায় মাধবী, ওই নদীর ধারে প্রান্তরে কোলাহল উঠেছে, রাজপুত্রের দল এসেছে যযাতি কন্যা মাধবীর বরমাল্যের আশায়। স্বয়ম্বর সভায় এসে দাঁড়ায় মাধবী, সোনার সুতোয় গাঁথা স্বর্ণকমলের বরমাল্য হাতে তুলে নেয়, চোখ তুলে চেয়ে দেখে কাকে যেন খোঁজে তার 2 চোখ। তার কাছে কি যায়নি সংবাদ, নাকি সে সব জেনেও সত্যি এলো না? সত্যি সে ঘৃণা করে মাধবীকে? যন্ত্রের মতো এগিয়ে যায় মাধবী, একে একে সকল প্রাণীপ্রার্থীকে পার করে এগিয়ে যেতে থাকে সে। একসময় সভার শেষ প্রান্তে এসে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে মাধবী, কারণ আর এগিয়ে যাবার কোনো অর্থ হয় না, কারণ তারপরেই নদী, ওপারে সবুজ প্রান্তর এবং তারপর বনভূমি আরম্ভ। সেই বনের ওপর অস্তগামী সূর্যের রক্তিম বেদনার ছায়া পড়েছে। হঠাৎ যেন 2 হাতে ক্ষিপ্র গতিতে একটি কঠোর টানে বরমালা ছিঁড়ে ছুঁড়ে ফেলে মাধবী। পাগলের মতো ছুটে স্বয়ম্বর সভার শেষ প্রান্ত পার হয়ে নদীর কূলে এসে দাঁড়ায়। মহারাজ যযাতি ডেকে ওঠেন কন্যা মাধবীকে। একবার ফিরে মাধবী বলে, আমাকে ক্ষমা করো পিতা, ক্ষমা করুক তোমার রাজপ্রাসাদ আর রাজ্য, অরণ্যই আমার যথার্থ আশ্রয়। নদী পার করে বনে হারিয়ে যায় মাধবী। সন্ধ্যা নামে, মাধবীকে আর দেখা যায় না। বনচারীর জীবন কাটাতে থাকে মাধবী, একা নির্জন বনের মধ্যে। ঈশ্বর তপস্যায় নিজেকে আজ সে উৎসর্গ করেছে। পূজা ও ব্রতের মধ্য দিয়ে দিন কাটতে থাকে তার। রাজা যযাতি আর কন্যার সংবাদ নেওয়ারও চেষ্টা করে না। জীবনের উদ্দেশ্য সফল হয়েছিল তার অনেক আগেই, বাকি ছিল শুধু একটা কর্তব্য, কন্যার বিবাহ। সে কর্তব্য পালনে তিনি সার্থক হলেন না ব্যর্থ, তাতে আর তার কিচ্ছু এসে যায় না। তিনি স্বর্গে যান নিজের জন্য সংরক্ষিত শ্রেষ্ঠ দানীর আসনটি ভরিয়ে তুলতে। একদিন স্বর্গ হতে বিতাড়িত হন যযাতি। পুণ্যক্ষয়ের কারণে স্বর্গ থেকে তাড়িয়ে দেওয়া হয় রাজা যযাতিকে। স্বর্গলোকের দেবতা, মানব ও ঋষিরা কেউই যযাতিকে পুণ্যবান বলে স্বীকার করেননি। যযাতির দান যথার্থ দান নয়, যযাতির পুণ্য যথার্থ পুণ্য নয়। যযাতির সকল খ্যাতি নষ্ট হয়েছে, কারণ স্বর্গলোকের সমাজ এতদিনে জানতে পেরেছে কি উপায়ে যযাতি জ্ঞানী গালবের প্রার্থনা পূর্ণ করেছেন। ভিক যযাতি ভিক, এ কি করলে রাজা? অপমানিত রাজা যযাতি স্বর্গ থেকে ফিরে সভাগৃহে একা বসেছিলেন। তার মাথা নত, তার মনে গৌরব নেই আর। তার দানের গর্ব চূর্ণ হয়েছে যে। সভায় প্রবেশ করলেন এক তপস্বী। রাজা যযাতি বিস্মিত হয়ে দেখেন সেই তপস্বী যিনি সাবধান করেছিলেন একদিন, যিনি সঠিক পথে পুণ্য অর্জনের জন্য রাজাকে পরামর্শ দিয়েছিলেন। তপস্বী মৃদু হেসে বললেন, আজ আমি আবার আপনাকে নীতির কথা মনে করিয়ে দিতে এসেছি রাজা। বলুন ঋষিবর,
আমার এই মানহীন আর পুণ্যহীন দগ্ধ জীবনের শান্তির জন্য আপনার সান্ত্বনা দান করুন। সব নীতির সার এই সত্যে আজ বিশ্বাস করুন রাজা যযাতি, পুণ্য অর্জনের পথটিও পুণ্যময় হওয়া চাই। আপনি এই নীতি অস্বীকার করেছেন, তাই আপনার ইচ্ছা পূরণ হয়নি। আপনার বাণীর সত্যতা আজ বিশ্বাস করি তপস্বী, কিন্তু কিন্তু পুণ্যভ্রষ্ট ও মানহীন জীবনের লজ্জা নিয়ে আর বেঁচে থাকতে চাই না। কিন্তু আরেকটি কথা বিশ্বাস করবেন কি? অবশ্যই বিশ্বাস করব। আজ আপনার এক খ্যাতি ত্রিভুবনে রটেছে। আপনার কথার অর্থ বুঝতে পারলাম না। আচ্ছা, আপনি বাইরে কোলাহল কি শুনতে পাননি? শুনেছি, তুষানলের জ্বালা বরণ করে বরং মৃত্যু সহ্য করা যায়, কিন্তু কিন্তু ওই ধিক্কার কোলাহলের জ্বালা বরণ করে জীবন সহ্য করা যায় না। মহারাজ যযাতি, ভালো করে আরো একবার শুনুন। ধন্য পুণ্যবতী তপস্বিনী মাধবী, ধন্য মাধবী পিতা রাজা যযাতি। মাধবী? যে সিদ্ধ সাধিকা পুণ্যবতী মাধবী আজ আপনার এই রাজ্য ও জনপদে এসে ধন্য করেছে, আপনি যে তারই পিতা মহারাজ। সেই পুণ্যবতী যদি আপনাকে এসে প্রণাম করে, তবেই সম্মানে ও গৌরবে ধন্য হবেন আপনি। স্বর্গলোকের ঋষি সমাজ আপনাকে সাগ্রহে ও সানন্দে স্থান দেবেন। আমার বনবাসিনী কন্যা মাধবী, সে বেঁচে আছে। কোনো উত্তর না দিয়ে নীরবে চলে যান তপস্বী। যযাতি অসহায় দৃষ্টিতে দ্বারের দিকে তাকিয়ে বসে থাকেন। হঠাৎ যেন চঞ্চল হয়ে ওঠে রাজা যযাতির মন। নিজের চোখকেও বিশ্বাস করতে পারছেন না তিনি। মাধবী দাঁড়িয়ে আছে দ্বারে। ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরেন কন্যাকে, কপালে চুম্বন করে কেঁদে ফেললেন রাজা যযাতি। কন্যাকে আদর করে বললেন, ক্ষমা করো কন্যা, ক্ষমা করো। যে অপমান আর তুচ্ছতার জ্বালা নিয়ে প্রাসাদ ছেড়ে বনে আশ্রয় নিয়েছিলে, সে জ্বালা আজ আমাকে দাও। চাই না পুণ্য, চাই না স্বর্গ, চাই না। কন্যা মাধবী পিতার আলিঙ্গন ছাড়িয়ে প্রণাম করলেন পিতাকে। প্রণাম সেরে পিতার চোখে চোখ রেখে বললেন, আমার তপস্যার পুণ্য গ্রহণ করুন পিতা। কন্যা! বিচলিত হবেন না পিতা। আমার অনুরোধ, আপনি নিশ্চিন্তে স্বর্গলোকে যান। বিদায় নেয় মাধবী। সভাগৃহের দ্বার প্রান্তে এসে রাজা যযাতি কন্যা মাধবীর কপালে চুম্বন করে বিদায় দান করেন। রাজা যযাতির শিক্ষা আজ সম্পূর্ণ হয়েছে। দিব্যনীতির সারসত্য আজ তিনি উপলব্ধি করতে পেরেছেন। স্বর্গের দ্বার খুলে গেছে আবার তার জন্য, কিন্তু যেতে পারেন না। পথ আটকায় এক তরুণ ঋষি, জ্ঞানী গালব। উদ্ভ্রান্ত তার চেহারা, অস্থির মনের ছবি চোখে ফুটে উঠেছে তার। যযাতির সামনে এসে গালব বলে, জ্ঞানী গালবের সকল মান ও পুণ্য আপনি গ্রহণ করুন রাজা যযাতি। আমি পুণ্যহীন হতে চাই। পুণ্যহীন হতে চান? কি বলছেন ঋষি? কেন? জ্ঞানী গালবের সকল মান ও পুণ্য তার জীবনের অভিশাপ হয়েছে রাজা যযাতি। শান্তি পাই না। পবিত্র এক নারীর মুখ ভুলতে পারছি না আমি। তার দুই নয়নের শোভা আমারই মূর্খতার আঘাতে জলে ভরেছে। চাই না মান, চাই না পুণ্য। আজ আমি এক প্রেমিকা নারীর বড়মালা লাভ করে ধন্য হতে চাই। কার কথা বলছেন ঋষি? আপনার কন্যা
মাধবী। তার কথা জিজ্ঞাসা করে আপনার কোনো লাভ হবে না জ্ঞানী গালব। আমার নিমন্ত্রণ পেয়েও আপনি সেদিন সে স্বয়ংবর সভায় আসেননি। সেই স্বয়ংবর সভায় কুমারী মাধবীর বরমালার পরিণাম শেষ হয়ে গিয়েছে। অসম্ভব, সে যে আমারই। বড় দেরি করেছেন জ্ঞানী গালব। এমন নির্মম কথা বিশ্বাস করতে পারছি না আমি রাজা যযাতি। বলুন, গালবের হৃদয়হীন জীবনের সকল স্বপ্ন তৃষ্ণায় ভরে দিয়ে কোথায় গিয়েছে সেই নারী? কার কণ্ঠে বড়মালা দান করেছে আমার মাধবী? তপস্বিনী হয়েছে মাধবী। ওই যে সবুজ প্রান্তর দেখতে পাচ্ছেন জ্ঞানী গালব, তারই শেষ প্রান্তে এক বিকেলের আলোয় ক্ষণিকের মতো দাঁড়িয়ে স্বয়ংবর সভার কোলাহল স্তব্ধ করে দিয়ে নিজের হাতে বড়মালা ছুঁড়ে ফেলে চলে গিয়েছে মাধবী ওই বনে। সভাগৃহ ছেড়ে পথের উপর এসে দাঁড়ালেন গালব। অবসন্নভাবে ধীরে ধীরে এগিয়ে যান সবুজ প্রান্তরের শেষ প্রান্তে, নদীর কিনারায়। উদ্ভ্রান্তের মতো কি যেন খুঁজতে থাকেন। অনেক খোঁজার পর দেখতে পান গালব নদীর পাড়ে ঘাসের উপর টুকরো টুকরো হয়ে পড়ে আছে এক প্রেমিকা নারীর অভিমানে দগ্ধ বড়মালার সোনার সুতো। সেই সোনার সুতোর মলিন খণ্ডগুলির ওপর তার শূন্য দৃষ্টি আটকে যায়। দাঁড়িয়ে থাকেন গালব, ঠিক যেভাবে প্রেমিকার চিতার ছাইয়ের দিকে স্তব্ধ দৃষ্টি তুলে দাঁড়িয়ে থাকে অনুতাপ দগ্ধ দিশেহারা প্রেমিক। শুনলেন ভারত প্রেম কথা। গল্প পাঠে স্পন্দন দাস, গালব শুভায়ন রায়, বিশ্বামিত্র সমীর চরিত, যযাতি সুদীপ্ত ঘোষ, তপস্বী রূপান দাশগুপ্ত, মাধবী শ্রমণা রায় চৌধুরী এবং অন্যান্যরা। আবহ সঙ্গীত কৌশিক দাস, প্রযোজনায় ভিজুয়াল অডিও, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। শুনলেন মির্চি টাইমস অফ পুরাণ সুবোধ ঘোষের লেখা ভারত প্রেম কথা। মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ।